তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি এটার মাধ্যমে সদ্য শেষ হওয়া WBCS 2023 প্রিলিমিনারি যে কোশ্চেন ছিল, আমার সি সিরিজের কোশ্চেন, এটা 35 নম্বর কোশ্চেন যেটা ছিল সেইটা নিয়ে একটু ডিসকাশন করব, যেটা পিএসসি অ্যান্সার দিয়েছে এবং আমি নিজে মনে করছি যেটা ভুল উত্তর, মানে সঠিক উত্তর হবে, সেটা আপনাদের সঙ্গে ডিসকাশন করব এবং উইথ রেফারেন্স। তো দেখুন, প্রশ্নটা ছিল এরকম যে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে কিছু কী বলে যুক্তিযুক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের উপরে। অপশানে এ প্রেসিডেন্ট, বি পার্লামেন্ট, সি সুপ্রিম কোর্ট, আর ডিতে বোথ বি অ্যান্ড সি দিয়েছে। এবং দেখুন উত্তর হচ্ছে যেটা পিএসসি দিয়েছে সেটা হচ্ছে পার্লামেন্ট, এবং টেক্সটবুক.com যেটা ওয়েবসাইটটা আছে সেখানেও সেম কোশ্চেনের সেম অ্যান্সার দেওয়া আছে। তবু আমি আপনাদের জন্য এই কোশ্চেনটা একবার লিঙ্কটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই সেম কোশ্চেনটা দেওয়া আছে এবং অ্যান্সার অপশান 2 পার্লামেন্ট দেওয়া রয়েছে। এই বিষয়ে কোনো ভুল নেই। তাহলে এই অবধি দেখে ঠিকঠাকই লাগছে, কিন্তু আপনি যদি একটু ভালো করে বিবেচনা করেন তাহলে এই উত্তরটা সঠিক হওয়ার কথা নয়। মানে অপশান অনুসারে ভালো করে মনে রাখতে হবে, যে কোনো এমসিকিউ কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অপশান অনুসারে, এইটা না যে আপনি কি জানেন। তো দেখুন, এটা আমি ইংলিশটা বাংলা করে দিয়ে দিয়েছি। এবার আমার বক্তব্য হচ্ছে, দেখুন আপনি যদি আর্টিকেল 19-এর ক্লজ 2, এই যে আর্টিকেল 19 ক্লজ 2, এটার মধ্যে দেখেন এখানে লেখা আছে যে কী কী কারণে রিজনেবল রেস্ট্রিকশনস লাগানো যেতে পারে। এক হচ্ছে সোভারিনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, তার মানে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। সিকিউরিটি অফ দ্য স্টেট, অর্থাৎ কিনা রাষ্ট্র, এখানে স্টেট মানে রাজ্যও হয় রাষ্ট্রও হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা। ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদেশের সঙ্গে। পাবলিক অর্ডার, মানে শান্তি শৃঙ্খলা। ডিসেন্সি অর মরালিটি, মানে কেউ উলঙ্গ হয়ে চলে গেল রাস্তায়, ওরকম জিনিস চলবে না। কন্টেম্পট অফ কোর্ট, মানে কোর্টের অবমাননা করা। এবং কন্টেম্পট অফ কোর্ট বলতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং লোয়ার কোর্টসেরও বোঝানো আছে। তবে কন্টেম্পট অফ কোর্টের জন্য সাজা দিতে পারে, লোয়ার কোর্ট দিতে পারে না। লোয়ার কোর্টের যদি কন্টেম্পট হয় তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তার সাজাটা দিতে পারে। আর্টিকেল 129 সুপ্রিম কোর্টের জন্য, আর সম্ভবত আর্টিকেল 250 হাইকোর্টের কন্টেম্পট অফ কোর্টের জন্য। এছাড়া রয়েছে ডিফামেশন, মানে মানহানি। অর ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স, মানে কাউকে প্ররোচিত করা, মানে ভরকাও ভাষণ দিয়ে লোককে উত্তেজিত করে দেওয়া। দিজ আর দ্য গ্রাউন্ডস ফর রেস্ট্রিক্টিং দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আন্ডার আর্টিকেল ক্লজ 1 সাব ক্লজ এ। তাহলে এইটা হচ্ছে প্রথম স্টেপটা। এবার এইখানে দেখুন, একটা ভালো করে বুঝুন, লেখা আছে কন্টেম্পট অফ কোর্ট। এবার দেখুন, কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারটা আমি আপনাকে যদি বোঝাতে পারি, সেটা হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী কোনো একটা বিদেশ নীতি তিনি ফলো করছেন, বা হয়তো তিনি একটা অর্থনৈতিক নীতি ফলো করছেন, আপনার মনে হলো কি এটা সঠিক নয় এবং আপনি তার নীতিটা সমালোচনা করতে পারেন, ব্যক্তিগত আক্রমণে অ্যালাউড নেই। তো এই যে নীতিটার সমালোচনা আপনি করছেন, এটা করতে পারেন। কিন্তু যখন কোনো একজন জজ সাহেব, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা লোয়ার কোর্টেরও কোনো একটা কোর্টের ফয়সলা বা একটা রায় দিলেন, আপনি কিন্তু তার সমালোচনা করতে পারেন না। আপনি কিন্তু এটা বলতে পারেন না যে না, এটা ভুল হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে, সুপ্রিম কোর্ট আপনার মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ কিনা আপনি যে মানে সমালোচনা করতে পারেন, এই স্বাধীনতাটার উপরে অলরেডি একটা রেস্ট্রিকশন চাপিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ কিনা আপনার ফান্ডামেন্টাল রাইট, যেটা আর্টিকেল 19 ক্লজ 1 আর সাব ক্লজ এর মধ্যে রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, সেটা কিন্তু অলরেডি বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে দেখুন, যদি আমরা আরেকটা স্টেপ নিই, মানে আরেকটা জিনিস দেখি, যে যখন মানে এমার্জেন্সি লাগু করা হয়, তখন ওই 20 আর 21 বাদ দিয়ে বাকি সব ফান্ডামেন্টাল রাইটস কিন্তু রেস্ট্রিক্টেড এসে যায়। এবার এমার্জেন্সি কে লাগু করে? স্যার পার্লামেন্ট না, এমার্জেন্সি রাষ্ট্রপতি ঘোষণা করেন, এবং রাষ্ট্রপতির ঘোষণাটা অবশ্যই মন্ত্রিসভার অনুমোদন ক্রমে হয়ে থাকে। এ বিষয়ে আমরা কোনো দ্বিমত নেই, আমরা কোনো বিতর্কে যাচ্ছি না। কিন্তু মন্ত্রিসভা পার্লামেন্ট নয়, ভালো করে বুঝতে হবে। মন্ত্রিসভার ডিসিশন নিলেন, রাষ্ট্রপতি ঘোষণা করলেন, ঘোষণাটা রাষ্ট্রপতিই করে। অর্থাৎ রাষ্ট্রপতিও চাইলে আপনার ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত করতে পারছেন। এবার দেখুন কোশ্চেনটা দেখুন ভালো করে, কোশ্চেনে কিন্তু এরকম বলা নেই যে এমার্জেন্সিতে নয়, নর্মাল সার্কামস্ট্যান্সেসে কে করতে পারে, এরকম কিন্তু বলা নেই। এখানে শুধু বলা হয়েছে যে পাওয়ার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস, পাওয়ার বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মানে এখানে যদি বলে দিত যে আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস, তাহলে আমরা রাষ্ট্রপতি বা ওই অ্যাঙ্গেলটা দেখতাম না। অর্থাৎ আমার বলার তাৎপর্য হচ্ছে, রাষ্ট্রপতিও আপনার ফান্ডামেন্টাল রাইটস নিতে পারেন, মানে রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারেন, পার্লামেন্ট ডেফিনেটলি পারে, সুপ্রিম কোর্টও পারে, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি লাগিয়ে রেখে দিয়েছে। আপনি সমালোচনা করতে পারবেন না কোনো জজ সাহেবের কোনো ফয়সলার। এইবার যদি এরকম সার্কামস্ট্যান্সেস আসে,
তাহলে সঠিক উত্তর কোনটা নেওয়া হবে? দেখুন এখানে তো প্রেসিডেন্টও ঠিক, পার্লামেন্টও ঠিক, সুপ্রিম কোর্টও ঠিক, এবং এই তিনটের মধ্যে যেহেতু ডিটা বি আর সিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ পার্লামেন্ট আর সুপ্রিম কোর্ট বোথকে রিপ্রেজেন্ট করছে, অপশান অনুসারে আমার হিসাবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি হওয়া উচিত। এবার মজার বিষয় হচ্ছে পিএসসি এইটার উত্তর পার্লামেন্ট নিয়েছে। আপনি যতই রিপ্রেজেন্টেশন দিন, যতই আমার মতন এরকম আর্টিকেল 19(2) ক্লজ 3, 19(3), 19(4) দেখান, তাতে কিন্তু পিএসসি মানবে না। এবং আমিও এই বছর পরীক্ষা দিয়েছি এবং তাতে আমি ওই পার্লামেন্টই উত্তর করে এসেছি, কারণ আমি জানি যে পিএসসি উত্তর যেটা নেবে সেটা পার্লামেন্টই নেবে, যতই বোঝান পিএসসি শুনবে না। এবং আর একটা জিনিস ছোট্ট করে যদি দেখায়, আর্টিকেল 19 ক্লজ 4, ক্লজ 4টা কোথায়, এই যে ক্লজ 4টা এখানে আছে, আর্টিকেল 19 ক্লজ 4, এখানে বলছে পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অর দ্য সিকিউরিটি অফ স্টেটস, দিজ আর দ্য গ্রাউন্ডস ফর রেস্ট্রিক্টিং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আন্ডার আর্টিকেল। আচ্ছা, তাহলে আর্টিকেল 19 ক্লাস 4 স্পষ্ট বলছে যে রাষ্ট্র, দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন। এবার রাষ্ট্র মানে কিন্তু শুধু পার্লামেন্ট নয়, রাষ্ট্র মানে রাষ্ট্রপতিও চলে আসে তার মধ্যে, রাষ্ট্রের যে ডেফিনেশন আর্টিকেল 12 অধীনে যে ডেফিনেশন অফ স্টেট যেটা পড়ে তার মধ্যে এগুলো পড়ে যায়। হ্যাঁ, এবার ডেফিনেশন অফ স্টেটের মধ্যে তো পিএসসিও পড়ে যাচ্ছে, ডেফিনেশন অফ স্টেটের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কও পড়ে যাচ্ছে, তাহলে কি রিজার্ভ ব্যাঙ্কও কাল থেকে ফান্ডামেন্টাল রাইটস বন্ধ করে দেবে? না, ব্যাখ্যাটা ওইভাবে যাচ্ছে না, ব্যাখ্যাটা ওইভাবে হয় না। তো যাই হোক, আমার যেটা বক্তব্য ছিল আমি বললাম। এবার যদি আপনার মনে হয় আমি ভুল বলছি, আপনি অবশ্যই আর্টিকেলের রেফারেন্স দিয়ে আমাকে জানাতে পারেন, আমি নিশ্চয়ই নতুন জিনিস শিখতে রাজি। এবং এই ভিডিওটা কাদের হেল্পফুল হবে? যারা কিনা সেলফ স্টাডি করেন, কারণ কি যারা কোচিংয়ে পড়েন তাদের তো স্যারেরা এগুলো বুঝিয়েই দিয়েছেন, যারা সেলফ স্টাডি করেন তাদের জন্য ভিডিও তৈরি। তবু আপনার বক্তব্য আমরা শুনতে চাইব। ভিডিওটা এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।